এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঘুম ভেঙে গেল মিঠির। চোখের ভারী পাতাগুলো মেলের সামনের দিকে তাকালো, অবাক হলো, চমকালো, কিছুক্ষণের জন্য স্তব্ধ তাকিয়ে রইল। তার সামনে নেহা বসা, হাতে গিটার, তার মিষ্টি সুর, কণ্ঠে তাদের প্রিয় গান। এ যেন মিথির এক কল্পনার জগৎ। আসলেই বন্ধুত্ব সুন্দর, ভীষণ সুন্দর। নেহা গানটা মাঝপথে থামিয়ে দিল, তারপর সে উঠে মিথির পাশে বসলো, হেসে বলল, চল একসাথে গাই। মিথি হাসলো, সুর তুলল দুই বন্ধু। বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। মিথি নেহাকে জড়িয়ে ধরল, নেহাও জড়িয়ে ধরল তাকে। অনেকক্ষণ দুজনে ওইভাবে জড়িয়ে ধরে বসে রইল। মিথি ছাড়ল, অভিমানটা আবারও মাথা চেড়ে উঠল তার। সে নাক ফুলিয়ে বলল, কেন এসেছিস সেখানে? নেহা ঠোঁট উল্টে বলল, এখনো রেগে আছিস বান্ধবী? আমি সরি। মিথি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, থাক, সরি বলতে হবে না। আমি রেগে থাকি বা না থাকি তাতে কি কারোর কিছু যায় আসে নাকি? নেহা মিথির গাল দুটো টেনে আহ্লাদি সুরে বলল, আহারে, আমার বাবুটা রাগ করেছে। আচ্ছা বাবু, এই দেখো কানে ধরছি, আর এমন করব না, আর জীবনেও তোমার কাছ থেকে কিচ্ছু লুকাবো না, প্রমিস। মিথি ঠোঁট উল্টে বসল, নাক টেনে বলল, তাহলে বল ছেলেটাকে। নেহা মুচকি হেসে বলল, কাল তোর সাথে পরিচয় করিয়ে দিব, এক্ষুনি কিছু না বলি। মিথি বিরক্তিতে মুখ থেকে শব্দের মতো আওয়াজ করে বলল, এখন আবার কালকের জন্য অপেক্ষা করতে হবে, আজ বললে কি হয়? প্লিজ, আজকের রাতটাই তো। মিথি তপ্তশ্বাস করে বলল, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোর কথা। শুধুমাত্র এত কষ্ট করে আমাদের বাসায় এসে এই মিষ্টি গানটা উপহার দিয়েছিস বলে তোকে মাফ করে দিয়েছি, নয়তো জীবনেও মাফ পেতি না। বাই দ্য ওয়ে, কার সাথে এলি বলতো? ভাইয়া দিয়ে গিয়েছে, বলেছিলাম বাসে আসার জন্য, কিন্তু অফিস করে এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আমাকে নামিয়ে দিয়ে আবার বাসে চলে গিয়েছে। তো উনি জানতে চায়নি হঠাৎ এই সময় তুই এখানে কেন আসতে চেয়েছিলি? জিজ্ঞেস করেছিল, উল্টোপাল্টা বলে ম্যানেজ করে নিয়েছি। ভালোই হয়েছে। আজ তাহলে রাত আমাদের সাথে থাকবি, তারপর কাল আমাকে তোর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি, বুঝেছিস? নেহা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, জি ম্যাডাম, সব বুঝেছি। রাতের খাবার শেষে সবাই যার যার রুমে শুয়ে পড়ল। মিথি আর নেহাও শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসছে না কারোর চোখে। দুজনেই চুপচাপ মাথার উপর ফ্যানটার দিকে তাকিয়ে আছে। নেহা কিছু একটা ভাবছে, সে ঘুরে মিথির দিকে তাকালো। ড্রিম লাইটের নীল আলোতে মিথিকেও নীল নীল লাগছে। নেহা মাথার নিচে এক হাত রেখে মাথাটা কিছুটা উঁচু করে মিথির দিকে ঘুরে শুলো, তারপর উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা মিথি, আমাকে একটা কথা বলবি? মিথি তার দিকে ঘুরে তাকালো, প্রশ্ন করল, কি কথা? নেহা বলল, তুই একবার একটা ছেলেকে দেখে সিফাত সিফাত বলে পাগল হয়ে উঠেছিলি, পরে আঙ্কেল অনেক কষ্ট করে তোকে থামিয়েছিলেন। আচ্ছা কি ওই সিফাত? তোর কি হয় বলতো? মিথির মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। ছোট্ট একটা ঢোক গিলে সেও বলল, আমার বেস্ট ফ্রেন্ড। নেহা অনেকটা অবাক হলো, বলল, তুই তো ওর ব্যাপারে আমাকে আগে কিছু বলিসনি। ইচ্ছে হয়নি, ও আমার কাছে নেই, কোথায় আছে তাও জানি না, আমার সাথে কোনো প্রকার যোগাযোগও নেই। তবে জানিস তো, ওকে আমি এখনো অনেক মিস করি, ভীষণ মিস করি। কথাগুলো বলে থামে মিথি। নেহার দিকে আবারও ঘুরে তাকায়, বলে, তুই আসার আগে আমার জীবনে ওই সব ছিল, বড্ড ভালোবাসতো আমাকে জানিস, সব সময় আগলে রাখতো। কিন্তু হঠাৎ একদিন সবকিছু এলোমেলো হয়ে যায়। ও আলাদা হয়ে যায় আমার থেকে, আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। যেই দূরত্বটা এতটাই বিশাল ছিল যে আমি এখনো সেটা গোজাতে পারিনি। নেহা ক্ষীণ সুরে বলে, কি হয়েছিল? কেন সিফাত তোকে ছেড়ে গিয়েছিল? মিথি চোখ বুজে নিঃশ্বাস নেয়। পুরনো স্মৃতিগুলি তাজা হয়ে ওঠে মস্তিষ্কের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। চোখ মেলে তাকিয়ে মিথি বলতে আরম্ভ করে তাদের বন্ধুত্ব শুরুর গল্প, তাদের আনন্দের মুহূর্তগুলো, তাদের সুখ দুঃখগুলো, সব শেষে তাদের আলাদা হওয়ার সব বলে মিথি।
দম ফেলে সে। গলাটা ধরে এসছে তার। বুকটা পুরনো ব্যথায় আবারও চিনচিন করে ওঠে। নেহা জড়িয়ে ধরে মিথিকে, সরব গলায় বলে, আমি সিফাতকে খুঁজে এনে দেব, তুই একদম মন খারাপ করিস না। সিফাত ঠিক ফিরে আসবে আর ঠিক তোকে ক্ষমা করে দিবে। মিথি হাসে, নেহার মাথায় হাত রেখে বলে, তোর কথাই যেন সত্যি হয় নেহু। সকালে নাস্তা সবই শেষ হলো। তারপর থেকেই মিথি নেহার মাথা খেয়ে ফেলছে তাকে এক্ষুনি সেই মানুষটার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। অপেক্ষার প্রহর যেন আর কাটছে না। বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে বলে কথা, একটু বেশি এক্সাইটেড তো হওয়ারই কথা। নেহার এবার মাথা ধরে গেছে। মিথিকে ধমক দিয়ে সে বলল, উফ, আমি মেসেজ দিয়েছি তো, ও বলল এখন নাকি ও একটু বিজি আছে, বিকেলে দেখা করবে। মিথি নাক মুখ কুঁচকে ফেলল, ক্রুদ্ধ কণ্ঠে বলল, কি এমন ব্যস্ততা ওনার? কি কাজ করেন উনি? ওনাকে দেখতে গেলে তো মনে হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখতে হবে। আর বাই দ্য ওয়ে, ওনার নাম কি? নামটা তো অন্তত বলতে পারিস। নেহা মিথির দিকে ঘুরে বসল, বলল, হ্যাঁ পারি, ওর নাম সাদ। এখন এই নাম নিয়েই তুই আপাতত খুশি থাক, বিকেলে না হয় এই নামের মানুষটার সাথেও পরিচয় হয়ে নিস। মিথি ভাবলে সিন ভাবে বলল, ঠিক আছে ঠিক আছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে হয়তো। মাহি তার বাবার সাথে কোথাও একটা গিয়েছে। আমিরা বেগম দুপুরে রান্না করতে ব্যস্ত। মিথি আর নেহা টিভি দেখছে। তখনই নেহার ফোনে নৈরিত কল দেয়। হ্যালো ভাই। হ্যাঁ নেহা, তুই আসবি কখন? নিতে আসবো তোকে? না ভাই, এখন আসিস না, আমি সন্ধ্যার দিকে আসবো, আর আসার আগে তোকে কল দিব, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম কোথায়? ওনার তো একটু পর কোচিং, মনে আছে তো? নেহা কোনো জবাব না দিয়ে ফোনটা মিথির হাতে ধরিয়ে দিল। টিভি দেখার ব্যাঘাত ঘটল তাতে। মিথি বিরক্ত হলো, ভ্রু কুঁচকে নেহাকে বলল, কে? আরে ভাই কথা বল। মিথি ফোনটা কানে ধরল, সালাম দিল। নৈরি সালামের জবাব দিয়ে বলল, কি করছো? টিভি দেখছিলাম। নৈরি তপ্ত গলায় বলল, ভালো তো, তুমি টিভি দেখো, আর তোমার কোচিংটা না হয় আমি করে আসি। কি বলো, ভালো হবে না? মিথি চট করেই মনে পড়ল তার কোচিংয়ের কথা। কিছুক্ষণের জন্য তো ভুলেই গিয়েছিল সে। মিথি শুকনো মুখে বলল, আসলে মনে ছিল না। রেডি হচ্ছি, রাখি তাহলে। নৈরি বাধা দিয়ে প্রশ্ন করল, একাই যাবে? হ্যাঁ, এইটুকু পথ একাই যেতে পারবো। মিথির কথা শুনে নৈরিত খানিক চুপ থেকে বলল, আচ্ছা শোনো, আজ আমি দিয়ে আসবো, পরদিন থেকে না হয় তুমি একাই যেও। মিথির মনটা খুশিতে লাফিয়ে ওঠে। উচ্ছল কণ্ঠে বলল, আপনি এখন আসবেন? হুম, আসছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিয়ে মিথি খুশিতে নেহাকে জড়িয়ে ধরে। উৎফুল্ল কণ্ঠে বলে, উফ নেহু, তোর ভাই আমাকে নিয়ে কত ভাবে। আহা, কত কেয়ার তার। নেহা মুচকি হাসে, তারপর বলে, তুই কোচিং কবে ভর্তি হলি? বলিসনি তো আমাকে কিছু। আরে আগেই বাবা ভর্তি করিয়েছিলেন, কিন্তু অসুস্থ থাকার কারণে ক্লাস করতে পারিনি। কাল নৈরি তো সেখানে গিয়ে কথা বলে এসেছে। আজ থেকে যাব। তোর ভাই বলেছে তৈরি হতে, উনি নাকি আমাকে দিয়ে আসবেন। শেষের কথাটা বলার সময় মিথি লাজুক লাজুক হাসি দিল। নেহা হেসে তার গাল টেনে বলল, আহারে লজ্জাবতী লতিকা আমার। মিথি বাইরে বেরিয়ে দেখলো নৈরিত গাড়ির সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মিথি ধীর পায়ে তার কাছে এসে দাঁড়ালো। নৈরিত টের পায় কারো উপস্থিতি। চোখ বুজে একটা নিঃশ্বাস ফেলে মিথির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকেই কপাল কুঁচকে ফেলে সে। গম্ভীর সুরে বলে, ঠোঁটের লিপস্টিকটা মুছো। মিথি অবাক হয়, তাই ইতস্তত কণ্ঠে বলে, কেন? লিপস্টিক দেওয়ার কি আছে? তুমি তো কোচিংয়ে পড়তে যাচ্ছ তাই না? তো সেখানে এইসব লাগিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি লিপস্টিকটা মুছে গাড়িতে এসো। এই বলে নৈরিত গাড়ির ভেতরে গিয়ে বসলো। মিথি দাঁড়িয়ে রইল। নৈরিতের এমন ব্যবহার তার মোটেও পছন্দ হয়নি। লিপস্টিকও না, সামান্য লিপ জেল লাগিয়েছিল, যেন ঠোঁটগুলো হালকা পিঙ্কিস পিঙ্কিস লাগে। কিন্তু তাতেও এই ভদ্রলোকের এত সমস্যা, উফ, অসহ্য। মিথি হাতের উল্টো পিঠ দিয়ে ঘষে ঘষে সমস্ত লিপ জেল ঠোঁট থেকে মুছে ফেলল। তারপর পেছনেই নৈরিতের সাথে গিয়ে বসলো। অফিস থেকে আজ ড্রাইভার দিয়ে এসেছিল নৈরিত, তাই আজ আর ট্রাকে ড্রাইভ করতে হবে না। মিথি গাল দুটো ফুলিয়ে বসে আছে। নৈরিত জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে।
তার পাশে যে একটা জল জ্যান্ত মানুষ এইভাবে মুখ কালো করে বসে আছে সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই তার। মিঠির তো এবার আরও রাগ হচ্ছে, ব্যাটা রোবটের মতো এইভাবে বসে আছে কেন। গাড়ি স্টার্ট দেয়। অনেকক্ষণ মিঠি চুপ ছিল, কিন্তু এবার আর পারছে না। সেই নৈরিতের দিকে ফিরল, দেখলো সে ফোন ঘাটছে। মিঠি ভ্রু কুচকালো, তাকিয়ে রইল কিছুক্ষণ। ফোনে খুব মনোযোগ দিয়ে কিছু একটা কাজ করছে। দুই ভ্রুর মাঝখানে জায়গাটা পড়ে থাকা ভাঁজটা বলে দিচ্ছে কাজটা কতটা জরুরি তার। মিঠি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, কি সমস্যা আপনার? নৈরি তাকালো মিঠির দিকে, কিছু না বুঝিয়ে বলল। মানে? মিঠি শাঁসিয়ে উঠে বলে, ফোনে এত কি? হ্যাঁ, বউ তো সামনে বসা, তাহলে বউ রেখে ফোনে কি? নৈরি চকিত হলো মিঠির কথা শুনে, লজ্জাও পেল খানে। সামনে ড্রাইভার আছে বলে অপ্রস্তুত কণ্ঠে বলল। মানে? মিঠি কিছুটা এগিয়ে এলো নৈরিতের দিকে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, মানে বুঝছেন না, বউয়ের সাথে মানুষ কি করে? নৈরি তীর্য গলায় বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? কি বলছো এসব? মাথায় কি গন্ডগোল হয়েছে নাকি? না, গন্ডগোল কেন হতে যাবে? আপনি জানেন না, তাই আমি আপনাকে জানাচ্ছিলাম, ব্যাস এতটুকুই তো। হয়েছে, চুপ করো। তোমাকে আর আগ বাড়িয়ে কিছু জানাতে হবে না। আর শোনো, কোচিংয়ে গিয়েও একদম কম কথা বলবে। আজগুবি প্রশ্ন করে স্যারদের বিরক্ত করবে না, বুঝেছো? মিঠি কপট রাগ দেখিয়ে বলল, আমি আজগবি প্রশ্ন করি? জি করেন। বইয়ের টপিক বাদে পৃথিবীর বাকি সব কিছু নিয়ে আপনি প্রশ্ন করতে, যেটা এখন আর ভুলেও করবেন না। আমার কাছে যেন কোনো কমপ্লেন না আসে, মনে থাকে যেন। মিঠি বিরক্ত হয়ে মাথা নাড়ল। গাড়ি গিয়ে থামলো কোচিং সেন্টারের সামনে। গাড়ি থেকে নেমেই পার্কিং লটে আজ আবারও কালকে সেই বাইকটা দেখতে পেল মিঠি। মিঠি তখনই মনে মনে ঠিক করে ফেলল, এই লোকটাকে আর সে ছাড়ছে না, তার এই মুখটাই তাকে দেখতেই হবে। কেন যেন তার সন্দেহ হচ্ছে, যদিও এটা একেবারেই কিঞ্চিত, তবে এই কিঞ্চিত সন্দেহটাকেই এখন তাকে দূর করতে হবে, নয়তো এই সন্দেহ তাকে সব সময় তাড়া করে বেড়াবে। ক্লাস শেষে বের হতে মিঠি সেই ছেলেটার কথা মনে পড়ল। ছেলেটি তার ক্লাসের না, অন্য ক্লাসের হবে হয়তো, আবার নাও হতে পারে। তবে সে যে এই মুহূর্তে কোচিং সেন্টারেই আছে সেটা মিঠি জানে, কারণ বারান্দা দিয়ে সে ওই ছেলের বাইকটা পুরোটা সময় খেয়াল করেছে। কিন্তু এখন সে তাকে খুঁজবে কি করে, নামটাও তো জানে না। মিঠি ভাবতে ভাবতেই সিঁড়ি নিচে নামে। অফিস রুমের বাইরেই নৈরিতকে দেখতে পায় সে, কার সাথে যেন ফোনে কথা বলছে। মিঠির অধর প্রসারিত হয়, মনে আনন্দ জাগে। নৈরি তো তার জন্যই অপেক্ষা করছিল। ভালোবাসাময় অপেক্ষাটা ভীষণ সুন্দর। এই অপেক্ষার মাঝে কোনো ক্লান্তি থাকে না। যতই সময় যাক না কেন, মনে হয় ক্ষণে ক্ষণে যেন অনুভূতিগুলো বেড়েই চলেছে। এই অনুভূতিগুলো, এই প্রেম, এই অপেক্ষা কখনো পুরনো হয় না। মিঠি এগিয়ে গেল নৈরিতের দিকে, পাশে এসে দাঁড়ালো। নৈরি তখনও ফোনে ব্যস্ত। কিছুক্ষণ পর কল কেটে নৈরির পাশে তাকে মিঠিকে দেখে বলল, ক্লাস শেষ? মিঠি এসে জবাবে বলল, জি। আচ্ছা চল, তবে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসছি। মিঠি বলল, ঠিক আছে, চলুন। নৈরিত বের হয়ে গাড়ির কাছে গেল। মিঠিও তার পেছনে পেছন গেল। যাওয়ার সময় একবার এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে তাকিয়ে দেখে গেল সেই ছেলেটাকে দেখতে পায় কিনা। গাড়িতে উঠল মিঠি আর নৈরিত। নৈরিত মিঠির পাশে সিটটা আরাম করে বসে মিঠিকে বলল, কেমন গিয়েছে প্রথম ক্লাস? মিঠি নৈরিতের দিকে তাকিয়ে মুচকি হাসলো, বলল, ভালো, এখানকার স্যারগুলো খুব ভালো, খুব ফ্রেন্ডলি। নৈরিত হালকা মাথা ঝাঁকিয়ে বলল, ভালোটা যেন শুধু ভালো পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এর উপরে যেন না যায়। মিঠি দাঁত কেলিয়ে হাসলো নৈরিতের কথা শুনে, বলল, কেন? শুধু ভালো না থেকে যদি আরেকটু উপরে যায় তাহলে কি হবে? নৈরিত বাঁকা চোখে তাকালো, নাকের পাটা ফুলিয়ে বলল, তখন শুধু কি না কি হবে শুধু সেটাই দেখবে। আমি যা বলেছি সেটা যেন মাথায় থাকে, উল্টা পাল্টা কোনো কাজ করলে গাল ফাটাবো। মিঠি নাক মুখ ফুলিয়ে নিল, যেন এক গাদা হাইড্রোজেন গ্যাস কেউ তার মুখে পুড়ে দিয়েছে। সে কপট রাগ দেখিয়ে বলল, মারা ছাড়া আপনি আর কিছু পারেন না? না, আগে স্টুডেন্ট ছিলাম বলে মারলেও কিছু বলতাম না,
এখন কিন্তু আমি আপনার বউ, মারামারি করতে আসলে একদম নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিব, তখন দেখবেন কেমন লাগে। মিথি কথায় সশব্দে হেসে উঠে নৈরিত। মিথি তাকালো তার দিকে, চোখ বুজে নিঃশ্বাস নিয়ে বলল। হাসবেন না একদম। নৈরিত তাও হাসতে হাসতে বলল। হাসির কথা বললে কি আর না এসে থাকা যায়? কথাটা বলে নৈরিত তার হাসি জারি রাখলো। মিথি রাগ করবে কি, সে তো নৈরিতের হাসিতেই ফিদা। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। একটা মানুষ ঠিক কতবার কতভাবে আরেকটা মানুষের প্রেমে পড়তে পারে। তার মনে হয় সে একজন মানুষ যে পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক বার অন্য একজন মানুষের প্রেমে পড়েছে এবং প্রতিনিয়ত পড়েই যাচ্ছে। কি অদ্ভুত। গাড়ি থামলো গিয়ে মিথি বাসার সামনে। মিথি গাড়ি থেকে নামতে নিলেই নৈরিত তার বাম হাতটা চেপে ধরে। অতঃপর তার কিছুটা কাছে এগিয়ে এসে বলে, শোনো, তোমার লাল বর্ণ অরুণ রাগে আমি বরাবরই মত্ত। এত রাগলে হয় নাকি? তোমার অনুরাগে যে করুণভাবে সিক্ত হয়ে যাচ্ছি। মিথি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। নৈরিত মুচকি হেসে তার হাতটা ছেড়ে দিয়ে বলে, কি হলো? কি দেখছো? মিথি সরু চোখে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু তার এই মাথা মোটা মাথাতে এইসব ঢুকে না। বিরক্ত হয়ে মিথি গাড়ি থেকে নেমে গেল। নৈরিত তাকিয়ে রইল সেই দিকে। বেশ কিছুক্ষণ পর সে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। যখন তার দৃষ্টির পিপাসা মিটল, দরজায় কলিং বেল বাজতেই নেহা এসে দরজা খুলল। মিথি ভেতরে ঢুকে কাঁধ থেকে ব্যাগটা সরিয়ে সোফায় গিয়ে বসল। নেহাও তার সাথে বসল। বলল, কি রে, কেমন লাগলো ক্লাস করে? ভালো। যাক, ভালো হলেই ভালো। তোর বাবার মুখে শুনেছি কোচিং সেন্টারটা নাকি খুব ভালো। এখন তুই শুধু একটু মনোযোগ দিয়ে পড়, যেন একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে পারিস। আমিরা বেগমের উদ্রেক মাখা কণ্ঠস্বর শুনতে পেল মিথি। মায়ের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসল। বলল, মা, এখনো রেজাল্টই দেয়নি, আগে রেজাল্ট দিই, তারপর ভাববো এসব। এখন ভালো লাগছে না, আমি ফ্রেশ হতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। নেহাও না খেয়ে বসে আছে, তুই এলে একসাথে খাবে। মিথির আগি চোখে নেহার দিকে তাকিয়ে বলল, তুই এখনো খাসনি কেন গরু? যা টেবিলে গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। দুপুর শেষে বিকেলের দেখা মিলল। রোদ এখন কিছুটা কম, বাইরে হালকা ঠান্ডা বাতাস। মিথি আর নেহা রেডি হচ্ছে নেহার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। মিথি তো দারুণ এক্সাইটেড, নেহাও তাই। এটা তাদেরও প্রথম দেখা। ওই ফেসবুকে প্রেম আর কি, দেখা দেখি ছাড়াই দুই যুবক যুবতী তাদের প্রেমে মত্ত। মিথি নেহাকে সুন্দর করে সাজিয়ে দিল। শেষে কানের লতিতে একটা কালো টিকা লাগিয়ে দিয়ে বলল, আমার সুন্দরীটার যেন কারোর নজর না লাগে। নেহা লজ্জা পেয়ে মুচকি হাসে। মনে মনে সেই কাঙ্ক্ষিত মানুষটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করে ফেলে। ছোট্ট একটা গিফটও কিনে নেয় তার জন্য। মাকে এটা ওটা বুঝিয়ে দুজনেই বেরিয়ে পড়ল। সোজা গেল সেই নির্দিষ্ট রেস্টুরেন্টে যেখানে সেই মানুষটিও আছে। রেস্টুরেন্টে ঢুকার আগে মিথি বলল, এই নেহু, ভাইয়ার কি পছন্দ বলতো? আমি তো ভাইয়ার জন্য কিছুই নিইনি, কিছু একটা বলতো কি নেওয়া যায়। নেহা না করলেও মিথি শুনল না, সেই কিছু না কিছু নিবেই। মিথি জোড়াজুড়িতে নেহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাবা, বলছি, এতই যখন নিতে ইচ্ছে করছে তবে ওই ফুলের দোকান থেকে 2টা রজনীগন্ধা স্টিক নিয়ে আয়। ওর রজনীগন্ধা খুব প্রিয়। মিথি শুকনো মুখে হাসল। বলল, জানিস তো, শিফাতেরও না রজনীগন্ধা খুব প্রিয় ছিল। মিথি ফুলগুলো কিনে আনলো। তারপর দুজন রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো। নেহা ভীষণ নার্ভাস। মিথি তাকে এটা ওটা বলে আশ্বাস দিচ্ছে, কিন্তু প্রেমের ভয় সহজেই দূর হয় না। সেই ক্ষেত্রে নেহারটাও তাই। ওয়েল ডেকোরেট একটা রেস্টুরেন্ট। বেশি দিন হয়নি হয়তো এটা যে তৈরি হয়েছে। মিথি এদিক ওদিক দেখতে দেখতে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো। নেহা আশেপাশে তাকিয়ে তার মানুষটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মাঝে হাত তুলে সে মুচকি এসে ডেকে ওঠে, হাই স্যার। মিথি তার কণ্ঠস্বর অনুসরণ করে সেদিকে তাকালো। মিথি তাকিয়ে দেখলো সামনে ডান পাশে একটা টেবিলে একজন সুদর্শন যুবক বসা। গায়ের রংটা তার একটু চাপা হলেও মুখ ভর্তি তার মায়া আছে। মিথি মুচকি হাসলো। নেহার চোখে মুখে ফুটে উঠল কিঞ্চিত লজ্জা। এগিয়ে গেল তারা। ছেলেটা উঠে দাঁড়ালো, চোখ মুখে একটা খুশি খুশি ভাব। ঠোঁটজোড়া প্রশস্ত করে হেসে বলল, বসো। নেহা অপর পাশে চেয়ারটায় বসতে নিলেই মিথি তাকে বাধা দিয়ে বলল, এই পাশে কেন বসছিস? ভাইয়ার পাশে গিয়ে বস।
নেহা লজ্জা পেল, ইশারায় না করলো। কিন্তু মিথি তো সোনার পাত্রী নয়, সে জোর করে নেহাকে সেই ছেলেটার পাশে বসালো। তারপর সেও অপর পাশের চেয়ারটায় বসলো। প্রসন্ন হেসে হাতে রজনীগন্ধা ফুলের স্টিকগুলো ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এটা আপনার জন্য। ছেলেটা তখন মুচকি হাসলো, বলল ধন্যবাদ। তারপর বলল, কি খাবেন বলুন? মিথি হেসে হেসে বলল, আমাকে না, আপনার পাশের ওনাকে জিজ্ঞেস করুন সে কি খাবে। আজকের স্পেশাল গেস্ট তো উনি। সাদ হাসলো মিথির কথা শুনে। নেহার দিকে তাকিয়ে বলল। কি খাবে? নেহা লজ্জা পাচ্ছে, ভীষণ লজ্জা পাচ্ছে। মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, আপনি যা খাবেন অর্ডার দিন, আমার কোনো পছন্দ নেই। মিথি তখন ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোর কোনো পছন্দ নেই? তোর না শর্মা খুব পছন্দ। সারাদিন তো আমাকে বলিস একটা শর্মা খাওয়া, একটা শর্মা খাওয়া। এখন তাহলে এত ঢং করছিস কেন? নেহা রেগে গেল, চোখ গরম করে মিথির দিকে তাকালো। মিথি ঠোঁট চেপে মিটিমিটি করে হাসছে। নেহা ইশারায় অনেক হুমকি দিয়ে দিল, কিন্তু মিথি সেসবে পাত্তা না দিয়ে বলল, ভাইয়াও আসলে খুব লাজুক তো, তাই বলতে পারছে না। আপনি ওর জন্য একটা শর্মা অর্ডার দিন, ওর শর্মা খুব পছন্দ। সাদ সরস কণ্ঠে বলল। ঠিক আছে, তা আপনি কি খাবেন? মিথি মলিন কণ্ঠে বলল। আমি আসলে আমার বাইরের খাবার খাওয়া বারণ। মিথির কথা শুনে সাদ সপ্রতিভ হলো, বলল, ও সরি, আমার মনে ছিল না, নেহা আমাকে সব বলেছে। মিথি অবাক হয়ে বলল, কিছুদিনের কথাই আপনাকে সব বলে ফেলেছে? সাদ জবাবে হাসলো, বলল, জি, আপনার ফ্রেন্ডের মুখে সারাদিন কেবল আপনিই ছিলেন। মিথি মাথা নাড়িয়ে মেকি হতাশার সুরে বলল, আহারে, মেয়েটা প্রেম করতেও জানে না। আপনি নিশ্চয়ই খুব বোরিং হয়েছেন, তাই না ভাইয়া? আরে না না না, বোরিং হব কেন, বরং আমার তো ভালো লেগেছে আপনাদের বন্ডিং দেখে। মিথির মুখের প্রশান্তির হাসি ফুটল। সাদ আর কথা না বাড়িয়ে একজন ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। মিথির বারণ থাকায় সে তেমন কিছু খেলো না, যদিও এতে তার মন খারাপ হয়নি। এখন এসবে মানিয়ে নিয়েছে, এইভাবে তো বাকিটা জীবন পার করতে হবে তাকে। মিথি অনেক আগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। নেহা ওর সাদকে আলাদা করে সময় কাটানোর উপায় করে দিয়ে এসছে। নেহা লজ্জা পাচ্ছিল একা থাকতে, মিথিকে বারণ করছিল খুব, কিন্তু মিথি শুনল না। নেহাকে রেখে সে বেরিয়ে এসছে। হাঁটতে হাঁটতে সামনের ফুলের দোকানগুলোর কাছে গেল মিথি। গোলাপ পছন্দ তার, গোলাপ ফুলগুলো হাতে দিয়ে দেখছিল। সেই দোকানে ছোট্ট একটা ছেলে বলল, আপা গোলাপ নেবেন? এক পিস 5 টাকা। মিথি তাকালো ছেলেটার দিকে। মাহির সমান হবে হয়তো, কিন্তু মায়ের সাথে তফাৎটা অনেক। মিথি চেয়ে রইল অনেকক্ষণ, তারপর কি ভেবে 20টা গোলাপ কিনে ছেলেটার হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিল। ছেলেটা খুশি হলো খুব, মিথিও খুশি হলো। ফুলগুলো হাতে নিয়ে আরও কিছুটা সামনে এগিয়ে গেল। রাস্তার একধারে একটা স্টিলের বেঞ্চকে করা ছিল, সেখানে গিয়ে বসলো সে। বিকেল টাইম, এদিকটা একদম ফাঁকা, চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। গোলাপগুলো থেকে একটা মিষ্টি ঘ্রাণ মিথির নাকে এসে ঠেকছে। মিথি নীরব চেয়ে রইল লাল ফুলগুলোর দিকে, অনেকক্ষণ চেয়ে রইল। তারপর আশেপাশে তাকালো, বোর হচ্ছিল বসে বসে। কি করবে ভাবতে ভাবতেই নৈরিতকে কল দিয়ে বসলো। নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছে। মিথি কিছুটা রাগ হলো, ফোনটা পাশে রেখে আবারও এদিক ওদিক তাকালো সে। মিনিট 5 পরেই নৈরিত তাকে আবার কল ব্যাক করলো। কল রিসিভ করে মিথি বলল, আপনি কি ব্যস্ত? না, বলো। মিথি সময় নিয়ে ভাবলো কি বলবে। কিছু বলার জন্য তো কল দেয়, মন চেয়েছে তাই কল দিয়ে ফেলেছে। এখন কি বলা যায়? মিথি কথা খুঁজতে থাকে। নৈরিত আবারও বলে, কি হলো, কিছু বলছো না যে? মিথি ফট করেই বলে ফেলল, আপনাকে মিস করছিলাম। সকালেই তো দেখা হলো, বিকেল হতে না হতেই মিস করছো? বাহ, তোমার মনে তো দেখছি খুব প্রেম। সরব হলো মিথির ক্ষুদ্র মস্তিষ্ক। আবেগের ঠেলা সামলাতে পারেনি সে। কেন এই কথাটা বলতে গেল? কেন এখন এই লোকটা তাকে নিয়ে যে মজা করবে, সেটা কি ভালো লাগবে? মিথি মুখ কালো করে বসে রইল। নৈরিত প্রশ্ন করল, কোথায় আছো? থমথমে গলা মিথি জবাব দিল, বাইরে। না, কেন এই সময় বাইরে কেন? নৈরিত কঠোর কণ্ঠ শুনে মিথি সপ্রতিভ হলো, বলল, মানে এই একটু সামনে হাঁটতে বেরিয়েছি। নৈরিত পুনরায় প্রশ্ন করল, নেহা কোথায়? আছে তো, আমার পাশেই আছে। মিথ্যে বলে দিল।
এছাড়াও উপায় নেই। নৈরিত বলল, কই দাও তো, ওকে জিজ্ঞেস করি কখন বাসায় আসবে, আমাকে তো আবার নিতে আসতে হবে। এবার মিথি ফেঁসে গেল। এখন এখন কি বলবে সে? সত্যি বললে নৈরি তাদের দুজনকে একসাথে আছাড় দিবে, মিথ্যে বললেও লাভ হলো না, সেই তো ধরা পড়ে গেল। মিথি মাথা চুলকাচ্ছে, কোনো কথা সাজিয়ে উঠতে পারছে না। নৈরিত অনেকক্ষণ অপেক্ষা করেও মিথির কোনো জবাব না পেয়ে এবার সে ধমক দিয়ে উঠল। এই মেয়ে কথা বলছো না কেন? নেহা কোথায়? মিথি ঠোঁট কামড়াতে কামড়াতে মৃদু সুরে বলল, ধমক দিচ্ছেন কেন? একটু ভালোবেসেও তো কথা বলা যায়। আর আপনি কি? হ্যাঁ, আমি একটু কল দিয়েছি আপনার সাথে কথা বলার জন্য, আর আপনি তো আমার সাথে কথা বলছেনই না, ওটা নেহাকে খুঁজছেন। কথাগুলো বলে মিথি আলাদি করে নাক টানল। নৈরিত বলল, আমি বরাবরই এইভাবেই কথা বলি, সেটা তুমিও জানো, কিন্তু কথা এটা না। কথা হলো গিয়ে তুমি আমাকে মিথ্যে বলেছ, তাই এখন কথা ঘোরানোর জন্য এসব বলছো। এখন আর কথা না ঘুরিয়ে বলো কোথায় আছো? মিথি ঠোঁট উল্টে হতাশ হয়ে বসল। এই লোককে মিথ্যে বলেও শান্তি নেই, ধরা তো পড়তেই হবে। ব্যাধিগ্রস্ত কণ্ঠে বলল, একটু দূরেই এসেছি, তবে বেশি দূরে না, একটুখানি দূরে। চিন্তা করবেন না, এক্ষুনি বাসায় চলে যাচ্ছি, টাটা। এই ফোন রাখবে না একদম। কোথায় আছো বলো, আমি আসছি। মিথি এবার বাক শক্তি হারালো। এবার সত্যি সে বোবা বনে গেল। বিষণ্ণ সুরিয়ে বলল, ফুলবাড়ির এদিকে যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানেই আছি। নৈরিত এবার উত্তেজিত হয়ে পড়ল, বলল, তুমি রেস্টুরেন্টে গিয়েছো কেন? তোমার না বাইরের খাবার খাওয়া বারণ? আর এত উত্তেজিত হবেন না, আমি কিছু খাইনি। নেহা শর্মা খাবে বলছিল, তাই ওকে নিয়ে এসেছি। নৈরিত শান্ত হতে পারল না। মিথিকে আরও কিছুক্ষণ তার ধমক খেতে হলো। তারপর ফোনটা কাটলো নৈরিত। গাড়ি নিয়ে রীতিমধ্যেই বেরিয়ে পড়েছে সে, যে কোনো সময় চলে আসবে, তাই আর রিস্ক নেওয়া যায় না। মিথি দ্রুত নেহাকে কল লাগায়। হ্যালো নেহু। হ্যাঁ মিথি বল, কই তুই? আমি আছি সামনে, শোন তোর ভাই আসছে, জলদি সাদ ভাইয়াকে এখান থেকে যেতে বল। এমনিতেই উনি রেগে আছেন, এখন যদি এসে সব দেখে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। নেহাও ভয় পেয়ে গেল। যতই ভাইয়ের সাথে হাসি মজা করুক না কেন, ভাইকে সে ভয় পায় প্রচুর। নেহা সাদকে সঙ্গে সঙ্গেই বুঝিয়ে পড়ল সব। ততক্ষণে মিথিও তাদের কাছে আসে। সাদ প্রথমে চাইছিল আজই নৈরিতের সাথে কথা বলবে, কিন্তু মিথির দোহাই শুনে আর পারে না, বাধ্য হয়ে চলে যেতে হয় তাকে। নেহা তখন রাগী চোখে মিথির দিকে তাকিয়ে বলে, ভাই জানলো কি করে আমরা যে এখানে আছি? মিথি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকালো। মিথি চাহনি দেখেই নেহা বুঝে গেল এইসব কিছু এই ভদ্র শয়তানটাই করেছে। রাগী গলায় নেহা বলে উঠল, মানে কোনো কথা তোর পেটে হজম হয় না, তাই না? মিথি কাঁদো কাঁদো চোখ মুখে বলল। সরি। নেহা বুকের উপর দুই হাত ভাঁজ করে বিরক্ত হয়ে চেয়ারে বসলো। মিথি উঠে গিয়ে তার পাশে বসে তাকে মানানোর জন্য কিছু একটা বলতে যাবে, তার আগেই তার চোখ যায় তাদের ঠিক বরাবর টেবিলের দিকে। মিথি কিছুক্ষণ তাকিয়ে থেকেই ছুটে যায় সেই টেবিলের কাছে, থম মেরে মাটিতে বসে পড়ে। ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, শিফাত। সেটাও স্তব্ধ। হতভম্ব হয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। মিথি কেঁদে ফেলল। কিছু না ভেবেই উঠে জড়িয়ে ধরল তাকে। রেস্টুরেন্টে বাকি সবার সাথে নেহাও চকিত হলো। হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। মিথি খুব কাঁদছে। ছেলেটার মধ্যে কোনো ভাবাবেগ হচ্ছে না, সে স্ট্যাচু হয়ে বসে আছে। মিথি এবার তাকে ছেড়ে সোজা হয়ে তার হাঁটুর সামনে বসলো। কাঁদতে কাঁদতে বলল, তুই এতদিন কোথায় ছিলি? জানিস আমি তোকে কত খুঁজেছি। আমার মনে হচ্ছিল তুই আমার আশেপাশে আছিস, কিন্তু কোনোভাবেই তোকে খুঁজে পাচ্ছিলাম না। তুই কি এখনো আমার উপর রেগে আছিস? আই শিফাত, কথা কেন বলছিস না? কিছু তো বল। দেখ আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রে, প্লিজ কিছু বল। সেটা চোখ বুজে একটা নিঃশ্বাস ফেলল। তারপর মিথির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এতদিন পরেও দেখেও তুই আমাকে চিনতে পারলি? যাক, অন্তত আমার চেহারাটা ভুলিসনি। তা এখানে কেন এসেছিস? বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে? মিথি ঢোকিলে। এতদিন পর দেখা, অথচ ছেলেটা তার সাথে এইভাবে কথা বলছে। মিথি বুঝতে পারে শিফাতের রাগ এখনো কমেনি। মিথি তার দুই হাত জড়িয়ে ধরে, কান্না ভেজা কণ্ঠে বলে, এখনো রেগে আছিস? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তো আমার ভুলের জন্য অনেক কষ্ট পেয়েছি। তোকে ছাড়া এতগুলো দিন কাটিয়েছি, কতটা কষ্ট হয়েছে আমি জানি।
তাও তোর রাগ কমলো না? শিফাত জবাবে কিছু বলল না। মিতি তাকে অনেক কিছু বোঝালো, অনেকভাবে বোঝালো, অনেকবার ক্ষমাও চাইলো, তবে শিফাতের কোনো জবাব পেল না। সেও তার হাত ছাড়ল না, বসে রইল ওইভাবেই। সেই সময় সেখানে নৈরিত এলো। রেস্টুরেন্টে ঢুকে সে এদিক ওদিক তাকিয়ে মিথি আর নেহাকে খুঁজতেই সে নেহাকে দেখতে পেল মিথিকেও। থমকে গেল নৈরিত। মিথিকে এইভাবে ওই একটা ছেলের হাত ধরে বসে থাকতে দেখে সে যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সেই এক জায়গাতে। নৈরিত এগিয়ে গেল মিথির দিকে। নেহা নৈরিতকে দেখে ঘাবড়ে গেল, মনে এক ভয় ছেঁকে বসলো তার। নৈরিত নিশ্চয় রেগে মেগে আকুন হয়ে যাবে, না জানি এখন সে কি সিন ক্রিয়েট করে বসে। ভয়ে নেহা তার চেয়ারে থ মেরে বসে থাকে। নৈরিত মিথির সামনে গিয়ে দাঁড়ায়, তারপর ঠান্ডা গলায় বলে, কে ও মিথি? নৈরিতের কণ্ঠস্বর শুনে মিথির হুঁশ এলো, চমকে উপরের দিকে তাকালো। নৈরিতকে হঠাৎ দেখে সে কথা হারিয়ে ফেলেছে। সিফাতও নীরবে তাকিয়ে আছে নৈরিতের দিকে। মিথি সিফাতের হাত ছেড়ে দিল। ঠোঁট জোড়া কাঁপছে তার, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। তাও সে বলল, ও সিফাত, নৈরিত, আপনাকে বলেছিলাম না ওর কথা? নৈরিতের মনে পড়ল, হ্যাঁ, মিথি তাকে আগেই সব কিছু বলেছে। নৈরিত সিফাতের দিকে তাকালো, কেমন যেন তার চোখ মুখ হয়ে আছে। অতঃপর নৈরিত বলল, হ্যাঁ বলেছিলে, কিন্তু এতদিন পর ও কোথা থেকে এসেছে? এতদিন কোথায় ছিল ও? মিথি জবাব না দিয়ে সিফাতের দিকে তাকালো। সে চাইছে সিফাতই নৈরিতের প্রশ্নের জবাব দিক। মিথি চুপ হয়ে রইল। সিফাতও কিছুক্ষণ চুপ থাকলো, তবে একসময় আর পারল না। সে উঠে দাঁড়ালো, নৈরিতের মুখোমুখি হয়ে বলল, আপনি কি? মিতির সাথে আপনার কি সম্পর্ক? নৈরিত গম্ভীর সুরে বলে, আমি ওর হাজবেন্ড। সিফাত অবাক হওয়ার ভান করলো, মিথির দিকে তাকিয়ে উদ্বেগ নিয়ে বলল, বাহ মিটু, তুই বিয়েও করে নিলি, কনগ্রাচুলেশন। মিথি খুশি হলো। সিফাতের মুখে আবার মিঠু রাগটা শুনতে পেয়ে ভীষণ খুশি হলো। সে বলল, ও সিফাত, নৈরিত, আপনাকে বলেছিলাম না ওর কথা? হ্যাঁ, কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে। সেদিনও তোকে খুব মিস করেছিলাম। তুই বলেছিলি না আমার বিয়ের সমস্ত আয়োজন তুই একা করবি, কিন্তু সেদিন তুই ছিলি না। খুব মনে পড়ছিল তোকে, জানিস তো, শুধু সেদিন না, এর আগেও এমন অনেক দিন গিয়েছে যখন আমার মনে হচ্ছিল তুই আমার কাছে আছিস। আমি এক দুবার তোকে দেখেছিও হয়তো। তুই কোথায় ছিলি এতদিন? সত্যি করে বলতো, তুই কি আমাদের পাশের বিল্ডিংটাতে থাকতি? সিফাত জবাব দিল না। জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করল না সে। সেই নৈরিতের দিকে তাকালো, হেসে বলল, নতুন জীবনের জন্য শুভেচ্ছা। আমার মিটুকে ভালো রাখবেন কিন্তু। আছি তাহলে। সিফাত কথাটা বলে পা এগুতে নিলেই মিথি তার হাতটা খামচে ধরে। সিফাত নৈরি দুজনেই তার হাতের দিকে তাকায়। মিথির চোখগুলো আবারও ভিজে ওঠে। কান্না ভেজা কণ্ঠে সে বলে, প্লিজ যাস না। মিথির এই সুর সিফাতের বুকে গিয়ে বিঁধল, কিন্তু পারছে না। সে নিজের ইগোর কাছে বারবার হেরে যাচ্ছে। নৈরিত অবাক হয়ে মিথির দিকে তাকিয়ে আছে। কিছু সম্পর্কের গভীরতা শুধু মুখে বলে বোঝানো যায় না, মাঝে মাঝে সেটাকে মন দিয়ে উপলব্ধি করতে হয়। এই মুহূর্তে মিথির চোখে এই পানি বলে দিচ্ছে সে সিফাতকে কতটা ভালোবাসে। নৈরিত সম্মান করে এই ভালোবাসাটাকে। কিছুটা খারাপ লাগলেও অনেক বেশি ভালো লাগে এটা ভেবে যে সত্যি এই স্বার্থপর পৃথিবী এখনও বন্ধুত্ব নামক একটা সুন্দর সম্পর্ক টিকে আছে। নৈরিত এবার তপ্ত শ্বাস ফেলল, বলল, চলে যাচ্ছ কেন সিফাত? মিথি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আর কত রাগ নিয়ে বসে থাকবে? এবার তোকে ক্ষমা করতে পারো? মেয়েটা যে খুব ভালোবাসে তোমায়। আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছিল, তবে এতদিনে এইটুকু জেনে গিয়েছে তোমাদের সম্পর্কটা খুব স্পেশাল। আর আমি এটাও জানি যে তুমিও মিথিকে ছাড়া ভালো নেই। কষ্ট তোমারও হচ্ছে, তবে কেন কেন এই কষ্টের সুতোটাকে আরও লম্বা করছো? এবার তো থামো, নিজেকে একবার বোঝাও। এই মেয়েটার জন্য হলেও নিজের রাগটা দমিয়ে নাও, বন্ধুত্বের হাতটা আবার বাড়িয়ে দাও প্লিজ সিফাত। নৈরিতের কথা শুনে সিফাত যতটা না অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছে মিথি। মিথি ভেবে নিয়েছিল তার এহেন কর্মকাণ্ডে হয়তো নৈরিত দেখে যাবে। ব্যাপারটা অস্বাভাবিক কিছু না। নিজের বউকে অন্য একটা পুরুষের হাত ধরে বসে থাকতে দেখলে সব স্বামী রেগে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নৈরিত সে একজন বিচক্ষণ মানুষ। সে বুঝে সম্পর্কের গভীরতা। নিজের জীবনে খুব মূল্যবান ভালোবাসাগুলো হারিয়েছে তো, তাই সে হয়তো অন্য সব ভালোবাসাগুলোকে সম্মান করতে জানে।
মিথি তাকিয়ে থাকে তার মানুষটার দিকে, তারপর আবার তাকায় সিফাতের দিকে। সিফাত নিজের দিকে চেয়ে রইল, যেন কিছু একটা নিয়ে খুব গভীরভাবে ভাবছে সে। নীরবতায় কেটে গেল অনেকটা সময়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। মিথি, নৈরিত, সিফাত আর নেহা সবাই এক টেবিলে বসা, কারো মুখেই কোনো কথা নেই, যেন নীরবতার ব্রতে নেমেছে সবাই। অনেকটা সময় পার হবার পর নৈরিত এবার নীরবতার ব্রত ভাঙল, থমথমে কণ্ঠে বলল, কি এমন হয়েছিল তোমাদের মাঝে যে তোমরা একে অন্যকে ছেড়ে চলে গেলে? সিফাত আর মিথি একে অন্যের দিকে চাওয়াচাই করল, তারপর মিথি মাথা নিচু করে ফেলল। সিফাত বলল, কিরে মিটু, তুই বলবি নাকি আমি বলবো? মিথি ক্ষীণ সুরে বলল, তুই বল। সিফাত দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করল, ওর সাথে আমার পরিচয় ক্লাস 9-এর লাস্টের দিকে। তখন আমরা এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম না, কেবল ক্লাসমেটে ছিলাম। ও আর আমার বাসাও এক জায়গায় ছিল, সেই সুবাদে যাওয়া আসাও একসাথে হতো। আর ওইভাবেই আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে। তবে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে কবে আমরা একে অন্যর পরিপূরক হয়ে উঠি। তখন এমন হয়েছিল যে মিথুও আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আর আমিও মিথিকে ছাড়া কিছুই বুঝতাম না। অনেক অনেক আনন্দ করি সে সময় দুজন, অনেক পাগলামি করেছি, স্যারদের বকা খেয়েছি, বাসাও মার খেয়েছি খুব, কিন্তু তাও আমাদের মধ্যে কোনো হেলদোল আসেনি। আমরা আমাদের মতোই ছিলাম। আসলে সেই সুন্দর মুহূর্তগুলো এখন আমি মুখে বলে এক্সপ্লেন করতে পারবো না। সব ভালো চলছিল। দেখতে দেখতে টেনের টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল। ততদিনে আমাদের বন্ধুত্বের এই জুটি পুরো স্কুলের সব প্রিয় হয়ে গিয়েছিল। সবাই পছন্দ করতো আমাদের, কিন্তু এই পছন্দের মাঝেই কারো একজনের নজর পড়ল। মিথিকে কেউ আমার নামে খুব বাজে কিছু বলে, অনেক কিছু দেখাও ওকে। আসলে সেই ব্যক্তিটা মিথির ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করলো যে মিথি নিমিষে আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেল। ক্লাসের সবার সামনে ও আমাকে চড় মেরেছিল। শুধু এতটুকুই না, সেই ব্যক্তিটা নাকি ওকে বলেছিল যে আমি ওকে ইউজ করছি। আমার ইন্টেনশন ভালো না, আমি ওকে নিয়ে খুব খারাপ কিছু ভেবে রেখেছি, ব্লাবল আরও কত কি। আর সেই সব কিছু মিথি বিলিভ করে। অবশ্য বিলিভ করার কারণ আছে, কারণ যে ব্যক্তিটা ওকে এসব বলেছে সেই মানুষটার কাছে অনেক ফ্যাক্ট প্রমাণ ছিল, আর এই জন্য সে মিথিকে খুব সহজেই বুঝিয়ে ফেলতে পারে। আর আমার মিঠু তো খুব বোকা, বিশ্বাস করে ফেলে সব কিছু। ক্লাসের সবার সামনে সেদিন সে আমাকে অপমান করে। আমি কখনো বন্ধু ছাড়া ওর দিকে অন্য কোনো নজরে তাকাইনি, সেই সাহস আবার ছিল না। কিন্তু সেদিনও আমার সেই ব্যক্তিত্বের ওপর আঙ্গুল তোলে, মেনে নিতে পারিনি আমি। আমার আবার খুব ইগো। সেদিনই সেই স্কুল থেকে বেরিয়ে যাই, ডিরেক্ট টিসি নিয়ে ফেলি, আর বাবাকে বলে বাইরে যাওয়ার পরিস্থিতি নেই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার সেদিন ফ্লাইট, সেদিনই মিথি সব সত্য জানতে পারে। ফ্লাইটের ঠিক 2 ঘন্টা আগে ও আমার কাছে এসেছিল। সে কি কান্না মেয়ের, নাকের পানি চোখের পানি সব এক করে ফেলেছিল। তাও আমার ইগোকে তার জায়গা থেকে নড়তে পারল না। আমি ইগনোর করে চলে এলাম। আর তারপর ও অনেকভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমি করিনি। তাই ওকেও কষ্ট দিয়েছিলাম খুব। তবে এক পর্যায়ে আমি আর না পেরে দেশে ফিরে আসি, আর মিথিদের বিল্ডিংয়ের সামনে বিল্ডিংয়ে উঠি, যেখানে প্রথম থেকে মিথির সন্দেহ হয়। তবে আমিও খুব কৌশলে সেটা হ্যান্ডেল করি। আর আমি আগে থেকেই সব কিছু জানি। আপনাদের বিয়ে থেকে শুরু করে মিথির আর মায়ের অপারেশনের কোনোটাই আমার অজানা নয়। ইচ্ছে করে এতদিন মিথির কাছ থেকে লুকিয়েছিলাম, কিন্তু আজ ধরা পড়ে গেলাম। মেয়েটা এক দেখায় চিনে ফেললো আমাকে। আবারও সেদিনের মতো কেঁদে উঠল, আর আমি। সিফাত থেমে গেল। নৈরিত আর নেহা চোখের পলক পড়ছে না, হতবম্ব হয়ে চেয়ে আছে তারা। মিথি আবারও কাঁদছে। মেয়েটা এত কাঁদে কেন? একটু কষ্টও সহ্য করতে পারে না? সে কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার বন্ধুত্বের সম্পর্কটাকে অপমান করেছি, তোকে অপমান করেছি, কিন্তু কষ্ট তো পেয়েছি খুব। প্লিজ প্লিজ ক্ষমা কর আমাকে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না।
মিথি এবার শব্দ করে কেঁদে উঠল। নৈরিতের আর ভালো লাগছে না, মিথির এই কান্না সহ্য হচ্ছে না তার। তবে কিছু কত করারও নেই, সিফাত ছাড়া তো কেউ মিথির এই কান্না থামাতে পারবে না। কিন্তু এই ছেলে তো এখনও চুপ করে বসে আছে। নৈরিত এই সব কিছুতেই হাঁপিয়ে উঠল, চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে ফেলে সে। তখন সিফাত বলে ওঠে, হয়েছে, এবার কান্না অফ কর। আর ভালো লাগছে না তোর এই ফ্যাস ফ্যাস দেখতে, যা ক্ষমা করে দিলাম। তবে কান খুলে শুনে রাখ, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট ক্ষমা। এরপর যদি আর কোনো দিন এমন হয় তবে কিন্তু আর কোনো কথা শুনবো না, এই বলে রাখলাম। মিথি খুশিতে ঝলমলিয়ে ওঠে। সিফাতকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায়, নৈরিতের দিকে তাকায়, মুচকি হেসে তাকে জড়িয়ে ধরে। নৈরিত প্রথমে অবাক হলেও পরে সেও হাসে, মিথির মাথায় হাত রাখে। নেহা সিফাতের মুখেও হাসি ফুটে ওঠে। সত্যি ভালোবাসা সুন্দর। বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেল মিথির। আমিরা বেগম টেনশনে অনেকবার কল দিয়ে ফেলেছে, তবে মিথি তখন কল রিসিভ করেনি। তার উদ্দেশ্য ছিল সিফাতের সাথে দেখা করিয়ে সবাইকে সারপ্রাইজ দিবে, তাই সবাই মিথিদের বাসার দিকে গেল। কলিং বেল বাজতেই আমিরা বেগম দ্রুত এসে দরজা খুললেন। প্রথমেই রেগে চেঁচিয়ে উঠলেন তিনি, কিন্তু পরক্ষণেই থেমে গেলেন। মিথির পেছনে ছেলেটাকে দেখে চমকে গেল। মাহিও দরজার সামনে এসে দাঁড়ালো, বড় বড় চোখ করে তাকায় সে। যদিও সে সময় মাহি খুব ছোট ছিল, তাও তার দৃশ্যপটে এই পরিচিত মুখটা ভেসে ওঠে। আমিরা বেগম অনেকক্ষণ চেয়ে রইলেন, তারপর অবিশ্বাস্য কণ্ঠে বললেন, সিফাত। সিফাত হাসল, তার কাছে এসে পা ধরে সালাম করল। আমিরা বেগম যেন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তিনি সিফাতের মাথায় গালে হাত বুলিয়ে দিয়ে থমথমে গলায় বললেন, কেমন আছিস বাবা? সিফাত কোমল সুরে পড়ল, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিরা বেগম জোরে শ্বাস টানলেন, বিষাদ কণ্ঠে বললেন, কি করে ভালো থাকবো বল, তুই যাওয়ার পর থেকেই সব কিছু কেমন যেন হয়ে যায়। এই আমার মেয়েটা একেবারে ভেঙে পড়ে, তারপর আবার মাহির এক অসুখ ধরা পড়ে, এই নিয়ে আরও অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু সব কিছু মিলিয়ে এখন ভালো থাকার চেষ্টা করছি। তোকে দেখে আমার বুকটা হালকা হয়েছে রে। তুই জানিস না মিথি তোর জন্য কত পাগলামি করেছে, অবশেষে তুই ফিরে এলি। তা তোর মা বাবা কোথায়? ওনাদের সাথেও তো আমাদের যোগাযোগ নেই। আছেন আন্টি, ওনারা ভালো আছেন। এই মুহূর্তে দুজনই গ্রামে আছেন। আমি এখানে এতদিন ছিলাম শুধুমাত্র মিথির জন্য। আর আমি সব কিছু জানি আন্টি, মিথির অপারেশনের কথাও জানি। ইচ্ছে করে এতদিন আপনাদের সামনে আসিনি। মিথির প্রতি রাগটা কমেছিল না, কিন্তু আজ আর পারলাম না। মেয়েটার কেঁদে কেটে আমাকে ভুলিয়ে ফেলল। আমার জন্য আপনারা হয়তো অনেক কষ্ট পেয়েছেন, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিবেন আন্টি। সিফাত হাত জোর করে দাঁড়ালো। আমিরা বেগম তার হাত জোড়া চেপে বললেন, এইভাবে কেন বলছিস? মায়ের কাছে ছেলের কোনো অপরাধ থাকে না। আগে যা হয়েছে হয়েছে, সব ভুলে যা। আমার মেয়েটাকেও ক্ষমা করে দে, দুজনে আবার আগের মতো হয়ে যা। তোদের পাগলামি দুষ্টুমিগুলোকে তো আমরাও খুব মিস করি রে বাবা। সিফাত হেসে বলল, হ্যাঁ, তখন তো খুব কানমলা খেয়েছিলাম, এখন আর কানমলা দিবেন না তো? আমিরা বেগমও হাসলেন, বললেন, না, দেব না। সিফাত হাসল। হারানো ভালোবাসাগুলো আবারও নতুন করে ফিরে পেয়েছে সে। এই মিথি, নৈরিত আর নেহাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। মায়ের কথার পিঠে মিথি ঠোঁট উল্টে বলল। মিথির কথা শুনে আমিরা বেগম হেসে বললেন, তোর কথা ভুলে গেল আমার আরেকটা ছেলে আর মেয়ের কথা কিন্তু ভুলিনি। নৈরিত বাবা, ভেতরে আসো। নেহা, তুইও আয়। মিথি নাক ফুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমার অনেক ছেলে মেয়ে, আমাকে তো তোমার আর প্রয়োজন নেই। আজকে বাবা আসুক, তোমার নামে বিচার দিব, তারপর দেখো বাবা তোমাকে কি শাস্তি দেয়। মিথির কথা শুনে বাকি সবাই হাসলো। নৈরিত বাসার ভেতর ঢোকার সময় মিথির কানের কাছে ফিসফিসিয়ে বলল, আহারে, আমার বাচ্চা বউটা কথায় কথায় খালি গাল ফোলায়। মিথি বড় বড় চোখ করে তার দিকে তাকায়, কিন্তু নৈরিত তাকে পাত্তা না দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। মিথি ঠোঁট গুঁজ করে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ নৈরিতের দিকে তাকিয়ে থাকে, নিজের রুমে চলে যান। মিথির মা চা নাস্তা নিয়ে এলেন সকলের জন্য। সিফাত মাহির সাথে গল্প মশগুল। মাহি ইতিমধ্যে তাকেও চিনে ফেলেছে, সে এখন ভীষণ খুশি। এতদিন মিথির মুখে সিফাতের কথা অনেক শুনেছে, অবশেষে সিফাত ফিরে এসেছে, তার বোন খুশি হয়েছে, আর সেই জন্য সেও খুব খুশি।
আমিরা বেগম তার চার কাপগুলো নৈরিত আর সিফাতকে দিল। সিফাত চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আঙ্কেল কখন আসবেন আন্টি? চলে আসবে এখনই, আর এসে তোমাকে দেখে কি খুশিটা না হবেন, আমি তো শুধু সেটাই ভাবছি। সিফাত মৃদু হাসল। নৈরিত বলল, জানেন তো মা, আপনাদের এই ভালোবাসাগুলো দেখে ভালো লাগছে। সত্যি রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা যায়, সেটা আপনারা প্রমাণ করে দিলেন। নৈরিতের কথার সাথে সম্মতি জানিয়ে সিফাত বলল, হ্যাঁ, আর্থিক সম্পর্কটাও না অনেক মূল্যবান, যেখানে রক্ত না থাকলেও আত্মার একটা টান থাকে। প্রত্যুত্তরে প্রসন্ন হাসল নৈরিত। তারপর আবার চা খাওয়ায় মনোযোগ দিল। সিফাতের সাথে আমিরা বেগম কথা বলছেন। এতদিনের অনেক কথা তিনি আজ মন খুলে সিফাতকে বলছেন। নেহাও ড্রয়িং রুমের এক কোণে বসে খুব মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছে। ফাঁকে ফাঁকে একটু আধটু চ্যাটিংও করছে সাদের সাথে। নৈরিত এখন মিথির রুমে। মিথির সাথে বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। তবে কথা হলো, চাঁদের চেয়ে সে মিথিকেই বেশি দেখছে। আজকাল কেন জানি মিথিকে তার কাছে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে। আগে তো এমন লাগতো না, তবে এখন কেন এমন মনে হয়? এখন বউ বলে? বিয়ের পর কি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়? হয়তো যায়, নয়তো মিথিকে এতটাও চমৎকার লাগতো না যে একবার তাকালে আর চোখ ফেরাতে মন চাইবে না। মিথি টের পায় নৈরিত বারবার তাকে দেখছে। সে হঠাৎ করে ঘুরে তার দিকে তাকায়। চোখে চোখ পড়তেই নৈরিত চোখ সরিয়ে নেয়। মিথি সরু চোখে তাকিয়ে বলে, কি দেখছিলেন? নৈরিত ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি দেখব? তাহলে আমার দিকে তাকিয়েছিলেন কেন? নৈরিত স্মিত সুরে বলে। কোথায় তাকিয়েছিলাম? মিথি তীক্ষ্ণ সুরে বলে ওঠে, এই একদম মিথ্যে কথা বলবেন না। আমি দেখেছি আপনি আমার দিকে তাকিয়েছিলেন। তাহলে তো তুমিও আমার দিকে তাকিয়েছিলে। ব্যাপার কি বলো তো? আজকাল একটু বেশি আমার দিকে তাকাচ্ছ তুমি। আবার কোনো খারাপ ফোন দিয়ে আসছো না তো? মিথি রাগে নাক ফুলিয়ে বলে, আপনি তো ভীষণ খারাপ লোক। নিজে অন্যায় করে আমার উপর দোষ চাপাচ্ছেন। আমি আপনার দিকে যতবার তাকাই তার চেয়ে 1000 গুণ বেশি আপনি আমার দিকে তাকান। একদম এখন মিথ্যে বলতে আসবেন না। আপনার তাকানোর উদ্দেশ্য কি সেটা বলুন। আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। আপনি কিন্তু সুবিধার লোক না। মনের ভেতর কি চলছে বলুন তো? নৈরিত নাক মুচকে বলে, আমার মনে কি চলছে সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু তোমার মনে যে আমাকে নিয়ে খুব খারাপ কিছু চলছে সেটা কিন্তু আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। মিথি তেতিয়ে উঠে বলে, এই একদম বাজে কথা বলবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি আমার জামাই হন, আপনাকে নিয়ে আমি খারাপ কিছু ভাবলেই বা কি? নৈরিত তখন ভ্রু নাচিয়ে বলল, ওহো, তার মানে খারাপ কিছুই ভাবছো। তা কি ভাবছো বলো তো? খুব খারাপ নাকি একটু খারাপ? মিথি এবার খুব রেগে যায়। অন্যদিকে মুখ ঘুরিয়ে বজ্রকণ্ঠে বলে, জানতো আপনার সাথে কথাই বলবো না। সব সময় খালি উল্টাপাল্টা কথা। মিথির নাক ফুলানো দেখে নৈরিত হাসে। মেয়েটাকে দেখতে এখন ভীষণ আদুরে লাগছে। একটু আদর করে দিতে ইচ্ছে করছে, তবে পারছে না। অস্বস্তি লাগছে খুব। নৈরিত তার দাঁত দিয়ে নিজের ঠোঁটটা কামড়ে ধরে মিথির দিকে তাকিয়ে থাকে। খুব করে ছুতে ইচ্ছে করছে তাকে, একটু ভালোবাসতে ইচ্ছে করছে, আবার একটু লজ্জাও লাগছে। অদ্ভুত, ছেলেরাও লজ্জা পায়। নৈরিত নিজের উপর খুব বিরক্ত হলো। চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। মনের অস্থিরতা তো কমছে না। তার মস্তিষ্ক নিউরনগুলো কেবল একটাই কথাই বলে চলেছে, আরে বোকা, ও তোর বউ। তুই যদি ওকে আদর না করিস তবে কে করবে? হাঁদারাম, কিচ্ছু বুঝিস না, সেটাই তো। মস্তিষ্কের আন্দোলন তো একদম ঠিক। নৈরিত আবারও মিথির দিকে তাকালো। মেয়েটা যদি আগে তার স্টুডেন্ট না হতো তবে এক্ষুনি টুপ করে একটা চুমু খেয়ে নিত, কিন্তু এখন কেমন একটা অস্বস্তি হচ্ছে। জোরে শ্বাস টানলো নৈরিত। যত অস্বস্তি হচ্ছে হোক, তার বউ, সে চাইলে একবার কেন 100 বার চুমু খাবে। হ্যাঁ খাবে, যেই ভাবা সেই কাজ। নৈরি টুপ করে চুমু দিয়েই বসলো মিথির ফুলিয়ে রাখা গালে। যেন কারেন্ট বয়ে গেল পুরো শরীরে। হৃদস্পন্দন হঠাৎই খুব বেড়ে গেল মিথির। মৃদু কেঁপে উঠল পুরো শরীর। নৈরিত অবাক হলো খুব। এই সামান্য ছোঁয়াতে মিথি যেভাবে হ্যাং মেরেছে, না জানি ভবিষ্যতে নৈরিত আরও কাছে আসতে চাইলে সে কি করে বসে। কিছুটা সময় যাওয়ার পরই আতাউর সাহেব এলেন। সিফাতকে দেখে তিনিও চমকে গেলেন। তারপর এক বুক ভালোবাসায় আঁকড়ে নিলেন তাকে। অনেক গল্প করলেন সবাই, খুশিও হলেন খুব। মিথির চোখে মুখে আজ যে উৎফুল্লতা উনি দেখেছেন সেটা বিগত 2 বছরেও দেখতে পাননি তিনি। সকলে একসাথে রাতের খাবার খেলেন।
খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ সকলে বসে কথাবার্তা বললেন। ঘড়ির কাঁটায় 11টা বাজতেই নৈরিত বলল, এবার তাহলে আমরা যাই বাবা। আতাউর সাহেব ঘড়ির দিকে তাকালেন, বললেন, সে কি এই সময় চলে যাবে? আজ রাতটা থেকে যাও। নৈরিত বলল, না না বাবা, থাকা যাবে না, কাল অফিস আছে। এখান থেকে অফিসে যেতে লেট হয়ে যাবে, আমাকে যে করেই হোক যেতে হবে। নৈরিতের সমস্যার কথা শুনে আতাউর সাহেব আর বাধা দিলেন না। আমিরা বেগমের কাছে বিদায় নিয়ে নেহা আর নৈরিত গাড়ির কাছে গেল। মিথিও তাদের পেছন পেছনে এসে নেহা গাড়িতে উঠে বসলো। নৈরিত গাড়িতে বসার আগে একবার মিথির কাছে গিয়ে মিহি কণ্ঠে বলল, যাই ম্যাডাম, এখন আবার সিফাতকে পেয়ে আমাকে ভুলে যেন না যেন। মিথি বেঞ্চি কাটে। নৈরিত মুচকি হেসে হাত দিয়ে মিথির নাক টেনে দিয়ে বলল, পাগলি। মিথি বড় বড় চোখ করে তাকালো। নৈরিত হেসে গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি ছুটল নিজের গন্তব্যে। বাসে আসতে সিফাত বলল সেও এবার উঠবে। যেহেতু পাশের বিল্ডিংয়ে সেই থাকে, সেহেতু মিথি এখনই তাকে উঠতে দিল না। গল্প করল অনেকক্ষণ তারা। এই কটা বছরে জমানো হাজারো কথা আজ মন খুলে বলছে মিথি। আবার খানিকটা কেঁদেছেও। সিফাত কিছু বলেনি, সে কেবল একজন নীরব দর্শক হয়ে কেবল সব কিছু শুনে গিয়েছে। 12টার কাছাকাছি সময়ে সিফাত তার বাসার দিকে রওনা দেয়। সবাই তারপর যার যার ঘুমের প্রস্তুতি নেয়। বিছানায় গা এলাতে না এলাতে রাজের ঘুম এসে হানা দিল মিথির অক্ষি কোটরে। ঘুমিয়ে পড়ল সে। তার ঘুমের মাঝেই একবার তার ফোন বেজেছিল, কিন্তু এমন গভীর ঘুমে আচ্ছন্ন এই মেয়ের কর্ণকুহরে সেই সুর পৌঁছয়নি। আরেকটা সুন্দর সকালের দেখা মিলল। চোখ খুলল মিথি। তাকে দেখল ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলল। আস্তে আস্তে উঠে বসল সে। মোবাইলটা হাতে নিল। স্ক্রিনের উপর নৈরিতের একটা মিসড কল দেখতে পেল ঠিক 12:30 দিকে। হয়তো রাতে পৌঁছানোর পর তাকে কল দিয়েছিল সেটা জানানোর জন্য। অথচ সে গাধার মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। ন্যূনতম রেসপন্সিবিলিটি যদি থাকতো তার মাঝে। নিজেকে নিজে কিছুক্ষণ ধিক্কার জানিয়ে মিথি বাথরুমে গেল ফ্রেশ হতে। তারপর বেরিয়ে এসে নৈরিতকে কল করলো। নৈরিত কল রিসিভ করতেই মিথি তাকে সালাম দিল। নৈরিত সালামের জবাব দিয়ে বলল, ঘুম শেষ হয়েছে? জি, রাতে কল দিয়েছিলেন? আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই শুনিনি। দিয়েছিলাম, মনে হয়েছিল তুমি ঘুমিয়ে পড়বে, তাও একবার কল দিয়ে ইনশিওর করলাম। কল রিসিভ না করাতেই বুঝতে পেরেছিলাম যে আমার ধারণাই ঠিক। মিথি মৃদু হাসল, বলল, খেয়েছেন? হ্যাঁ, তুমি খেয়েছো? না, খাবো এখন। আচ্ছা, তাহলে এখন গিয়ে আগে খাও, তারপর ওষুধও মনে করে খেয়ে নিও, পরে কথা হবে। রাখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে মিথি গিয়ে টেবিলে বসলো খেতে। নিত্যদিনের সেই খাবার। বাধ্য মিথি সেটা নিজের অভ্যাসে পরিণত করে নিল। খাবার খেয়ে ওষুধটাও খেয়ে নিল সে। অপারেশন হয়েছে সেই কবে, অথচ এখনও ওষুধ চলছে। না জানি আরও কতদিন চলবে। আমিরা বেগম রুমে এসে মোবাইলে কিছু একটা করছিলেন। মিথি গিয়ে তার পাশে বসলো, বলল, মা বাবা আর মাহি কোথায়? ওদের দেখছি না যে। আমিরা বেগম মোবাইলটা পাশে রেখে মিথির দিকে তাকালেন, বললেন, ওরা একটু বাইরে গিয়েছে। মিথি অবাক হলো কিছুটা, বলল, মা, কোনো কি সমস্যা হয়েছে? আজকাল বাবা আর মাহি একটু বেশিই বাইরে যাচ্ছে। আমিরা বেগম স্বাভাবিক গলায় বললেন, আমি কি করে জানবো বলো তো? ওদের বাপ ব্যাপারটার ব্যাপার ওরা জানে। মিথির মন খচখচ করছে। কিছু একটা তো তার অগোচরে হচ্ছে, কিন্তু কি সেটা? বাবার মাহি রোজ কোথায় যায়? মাও যে তাকে ইচ্ছে করে কিচ্ছু বলছে না সেটাও সে বেশ বুঝতে পারছে। মিথি ভাবতে লাগলো। মস্তিষ্ক তাকে সঠিক কোনো তথ্যে জানান দিতে পারছে না। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ল সে। তাও কোনো আশানুরূপ উত্তর আওড়াতে পারল না। এদিকে মার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। বিরক্ত হয়ে মিথি নাক মুখ কুঁচকে বসে আছে। তা দেখে আমিরা বেগম না দেখার ভান করে নিজের মোবাইলে মনোযোগ দিয়ে রেখেছে। অনেকটা সময় এইভাবে বসে বসে পার করলো মিথি। একসময় দরজায় বেল বাজলো। মিথি দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে বাবা আর ভাইকে দেখা মাত্রই হাজারটা প্রশ্ন জুড়ে দিল সে। আতাউর সাহেব ঘরে প্রবেশ করতে করতে বললেন, আস্তে মা আস্তে, আগে একটু জিরেতে দে, তারপর তোর সব প্রশ্নের জবাব দিচ্ছি। মিথির কি আর এত ধৈর্য আছে নাকি? সে বাবার সাথে না পেরে মাহিকে লাগাতার প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু মাহিও কিছু বলছে না। আজব তো, সবাইকে আজকে কথা না বলে চুপ থাকার কোনো ব্রত করেছে নাকি? কেউ তাকে কোনো কিছু বলছে না কেন? মিথি এবার প্রচণ্ড রেগে যায়।
আমিরা বেগম তখন প্রশ্ন করেন, কি গো, যে কাজে গিয়েছিলে সেই কাজটা হয়েছে তো? মিতি তাতে আরও বেশি বিচলিত হয়ে পড়ল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে কেউ কিছু বলছো না কেন? কি কাজ, কিসের কথা বলছো তোমরা? আতাউর সাহেব হাসলেন মিথির অস্থিরতা দেখে, বললেন, মা, আবার এত অস্থির হও না। এখনই তুমি বুঝবে আমরা কোনো কাজের কথা বলছি। এটুকু বলে তিনি মাহির দিকে তাকিয়ে বললেন, মাহি বাবা, এবার সময় এসেছে তো যাও, তোমার বোনকে নিয়ে দেখাও আমরা কি কাজ করতে এসেছি। মিথি কিছু বুঝে উঠতে পারল না। মাহি ঝলমলিয়ে হেসে উঠে দাঁড়ালো। তারপর মিথির হাত ধরে বলল, চলো চলো আপু, তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। মিথি অত্যন্ত অবাক হয়ে বলল, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দরজার বাইরে যাওয়া মাত্রই মিথি থমকে গেল। নিমেষেই চোখের কোণটা ভিজে উঠল তার। অবাক হলো খুব। নিষ্পলক চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মুখটা ধিক ধিক করছে তার। পেছন ফিরে বাবার দিকে তাকালো। কথা বলতে গিয়েও যেন পারছে না, কণ্ঠটাতে আটকে যাচ্ছে। জোরে নিঃশ্বাস নিল, কাতর কণ্ঠে বলল, স্কুটি কেন বাবা? আতাউর সাহেব মেয়ের কাছে এগিয়ে এলেন। চোখের কোণটা তারও ভেজা। কোমল কণ্ঠে তিনি বললেন, 2 বছর আগে ভাইয়ের জন্য তুই তোর স্কুটিটা বিক্রি করেছিলি। তোর সব থেকে প্রিয় জিনিসটা তখন তুই তোর ভাইয়ের চিকিৎসার জন্য হারিয়ে ফেলেছিলি। তাই আজ তোর ভাই বলবো সে নাকি আবার তার বোনকে তার প্রিয় জিনিসটা ফিরিয়ে দিতে চায়। আর এসব কিছু মাহির আইডিয়া। মিথি যেন বাকরুদ্ধ। কি বলবে সে? কিভাবে নিজের অনুভূতিটা প্রকাশ করবে? অনেকটা সময় চুপ থেকে সে বলল, এত টাকা কিভাবে বাবা? আতাউর সাহেব মাথা নিচু করে হাসলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর বললেন, মাহির কাছে জমানো কিছু টাকা ছিল, আর ব্যাংকে যেগুলো ছিল সেখান থেকে মিলিয়ে ঝিলিয়ে নিয়ে এসেছি তোর পছন্দের। তো মা। মিথির এবার কান্না পেয়ে গেল। এমন একটা পরিবার না পেলে হয়তো সে কখনোই ভালোবাসার মর্ম বুঝতো না। সে জড়িয়ে ধরল তার বাবাকে। কিছুক্ষণ কাঁদল। তার চোখের এই স্বচ্ছ শুভ্র দানাগুলোই প্রমাণ করছে সে তার পরিবারকে কতটা ভালোবাসে। মেয়ের কান্নায় এবার সকলেই ভেঙে পড়লেন যেন। কেঁদে কেটে সবাই নাক মুখ লাল করে তবেই ক্ষান্ত হলেন। মিথি তারপর নিজের স্কুটির কাছে গেল। ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। একটা সময় তার এক বিশাল ভালোবাসা ছিল এই জিনিসটা। তখনই ভাই অসুস্থ হয়, আর চিকিৎসার জন্য এত টাকা না থাকায় বাধ্য হয়ে সে তার স্কুটিটা বিক্রি করে দেয়। আজ আবার সে একটা স্কুটি পেয়েছে। তার সেই ভালোবাসার জায়গাটা আজ আবারও পূর্ণ হলো। আবারও একবার পরিবারের ভালোবাসায় সিক্ত হলো মিথি। তার মনে হলো তার এই ছোট্ট জীবনে সে অনেক কিছু ফেলেছে, কুড়িয়েছে এক আকাশ ভালোবাসা। মনটা আজ খুশিতে অস্থির। মানুষ ঠিকই বলে, সৃষ্টিকর্তা কিছু কেড়ে নিলে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেয়। তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। সব সময় যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে, আর মন খুলে সবাইকে ভালোবাসতে হবে। এটাতেই খুব করে বিশ্বাসী মিথি। ভালোবাসতে তো আর অর্থের প্রয়োজন হয় না, তবে এত কিপটামি কিসের? বিকেলে বাইরে পিচ ঢালা রাস্তাটায় স্কুটিটা নিয়ে বের হয় মিথি। অনেক দিন হলো চালানো হয় না, এখন পারবে কিনা কে জানে। মনে সাহস নিয়ে স্কুটিটায় বসে সেটা স্টার্ট দেয় সে। প্রথমে সোজাভাবে হ্যান্ডেল করতে না পারলেও কিছুক্ষণের মাঝেই কন্ট্রোল করে নেয়। খুশি হয়ে ছুটতে থাকে। এপাশটায় তেমন কোনো বড় গাড়ি চলাচল করতে দেখা যায় না, তাই এখানে সে খুব ভালোভাবে স্কুটিটা চালাতে পারে। কিছু সময় পর মিথি একটু থামলো। স্কুটিটা ব্যাক করে আবারও তাদের বাসার গেটের সামনে এসে দাঁড়ালো। সেখানেই মাহি দাঁড়িয়েছিল। মিথি তখন বলল, চল তুই আমার পেছনে বস, তোকেও সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বোনের উপর এই মুহূর্তে ঠিক ভরসা করতে পারছে না মাহি। যদিও সে জানে এই সময় মিথি বেশ পাকা ছিল এই ব্যাপারে, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে, তাই মাহির একটু একটু ভয় করছে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে। মাহি তাই প্রথমে রাজি হয় না। মিথি এক প্রকার জোর করেই তাকে তার পেছনে বসিয়ে ছুটতে শুরু করে। অনেকটা পথ চলে আসে দুজন। অনেকদিন পর স্কুটি চালিয়ে খুশিতে মিথির আজ মনে হচ্ছে যেন পুরো বিশ্বটা এখনই ভ্রমণ করে ফেলবে। তার তখন খেয়াল হয়নি যে সে কতটা পথ এসছে। মাহিও এখন খুব এনজয় করছে, তাই তারও এই ব্যাপারে কোনো ধারণা নেই। তারা দুজনেই এখন যেন অন্য এক দুনিয়ায় আছে। অনেকটা পথ আসার পর মিথি এবার থামলো। আর একটু সামনে গেলেই হাই রোড, আর যাওয়া যাবে না, তাই সে স্কুটি ঘোরালো। ফেরার পথে একটা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল সে। অবাক হয়ে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে নৈরিতের গাড়ি। একটা কফি শপের সামনে দাঁড়ানো।
মিতি পেছনে ঘাড় ঘুরিয়ে মাহিকে বলল। এই মাহি, দেখ তো এটা নৈরিতের গাড়ি মনে হচ্ছে না? মাহিও সেদিকে তাকিয়ে বলল। হ্যাঁ, এটা তো ভাইয়ের গাড়ির মতো। মিতি তখন কিছু একটা মনে মনে ভাবলো। তারপর সে তার স্কুটিটা নৈরিতের গাড়ির সাথে পার্ক করে একপাশে দাঁড়ালো। মাহির দিকে তাকিয়ে বলল, আমার ফোনটা তোর কাছে না, দে তো। মায়ের পকেট থেকে মিতির ফোনটা বের করে তার হাতে দিল। মিতি কল লাগালো নৈরিতের নাম্বারে, বারবার ব্যস্ত দেখাচ্ছে। মিতিও লাগাতার কল দিয়েই যাচ্ছে। অনেকগুলো কলের পর অবশেষে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে নৈরিতের ব্যস্ত কণ্ঠখানা শোনা গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।